সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসের পঞ্চম লেকচারে। আছি তোমাদের সাথে আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। তাহলে চলো শুরু করা যাক আমাদের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস, আসলে দুটি কোর্স একসঙ্গে। টপোলজির আমাদের পঞ্চম লেকচারে আমরা এর আগে কিছু থিওরি পড়েছি, কিছু সংজ্ঞা পড়েছি। বরাবর যেটি বলে থাকি সেটি আবারও বলছি, সংজ্ঞা এবং অন্যান্য থিওরিগুলো একটু দেখে নিও, একেবারে কমন জিনিসগুলো। যেমন তোমার যদি এইখানের যে জিনিসগুলো আমরা দুইবার তিনবার বলেছি, জেন্স সেট, নো হায়ার জেন্স সেট, আজকের পড়ার জন্য আমাদের এটি কাজে লাগবে। সুতরাং বলা হচ্ছে যে ক্লোজার, আবার ক্লোজার এস বার, যেটা ক্লোজার ইকুয়াল টু এক্স হলে সেটা জেন্স সেট হয়, বা ক্লোজারটা কি সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম। এই ভিডিওগুলো আগে একটু দেখে নিবে। তো আজকে নো হায়ার জেন্স সেট জিনিসটি লাগবে। এক্সটার্নাল এস এর বার দিলে এটা এক্স এর সমান হবে। সেপারেবল স্পেস এটাও পড়েছিলাম গতদিন। তো এই জিনিসগুলো বেশ কিছু পড়েছিলাম। আজকে আমরা আরেকটু সামনে যাই, চলে যাই এর পরে কমপ্লিটনেস পড়েছিলাম। বদ্ধ হয় এটি দেখেছি। আর একটু সামনে যাই, এখানেও হয়ে গিয়েছে। এখান থেকে শুরু হবে। আমরা আজকে লেকচারটি একটু ছোট হবে, ক্যাটাগরি সেট এবং ফার্স্ট এবং সেকেন্ড ক্যাটাগরি সেট এবং তার সাথে বেয়ার্স ক্যাটাগরি থিওরেম, এটি আমাদের কাজে লাগবে। বেয়ার্স ক্যাটাগরি থিওরেম প্রথমত আমরা দেখব হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি সেট বা প্রথম প্রকরণ বা প্রথম প্রকারের সেট, ফার্স্ট ক্যাটাগরি যেটা সেটা। তো ফার্স্ট ক্যাটাগরি সেটটি আমরা যদি দেখি তাহলে বলছে একটা মেট্রিক জগৎ এক্স ডি, তোমাদের মনে করাই দিই, এক্স হচ্ছে আমাদের সেট এবং ডি হচ্ছে তার ডিসটেন্স ফাংশনটি। এটি মিলে এক্স টি হচ্ছে সেট, ডি হচ্ছে ডিসটেন্স ফাংশন, এটি মেট্রিক স্পেস। এখন এই যে সেট এক্স, এই সেটের একটা সাবসেট নিলাম আমরা, সেটি হচ্ছে এ। এই এ কে বলা হবে ফার্স্ট ক্যাটাগরি অথবা সেকেন্ড ক্যাটাগরি। এ কে ফার্স্ট ক্যাটাগরি বলা হবে যদি এদেরকে, এই এ কে প্রকাশ করা যায় কাউন্টেবল ইউনিয়ন অফ নো হায়ার ডেন্স সেট ইউনিয়ন। তার মানে এরকম হয়তো এটা A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন AN, এরকম। বাট এই যে এর সাবসেট গুলো, এই সেট গুলো নো হায়ার ডেন্স সেট হবে। আর নো হায়ার ডেন্স সেট হবে বলতে এর ভিতরের যে উপাদানগুলো থাকবে সেটা আসলে কোনো নেইবারহুডকে ধারণ করবে না। এই শর্ত যদি মেনে চলে তাহলে এটা নো হায়ার ডেন্স সেট থাকবে। এবং এই নো হায়ার ডেন্স সেট যখন হবে, এরকম যখন প্রকাশ করা যাবে, তখন এটাকে বলা হবে আমাদের ফার্স্ট ক্যাটাগরি। তাহলে আরেকবার বলি, এটি একটি এক্স ডি একটি মেট্রিক জগৎ। এই মেট্রিক জগতের যে সেটটি আছে, যে সেটটি নিয়ে গঠিত মেট্রিক জগৎ, সেটি হচ্ছে আমার এক্স। এক্স এর একটা সাবসেট নিলাম এ। এই সেটটা যদি আরো কতগুলো সেটের ইউনিয়ন হিসেবে থাকে, যে সেটগুলোর ভিতর কোনো নেইবারহুড থাকবে না এর, অর্থাৎ নো হায়ার সেট হবে, তাহলে আমরা তখন বলতে পারবো এই এ কে ফার্স্ট ক্যাটাগরি। এটা ফার্স্ট ক্যাটাগরি। সুতরাং ফার্স্ট ক্যাটাগরির সংজ্ঞা যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের জন্য সেকেন্ড ক্যাটাগরিটা আরো সোজা হয়ে যাবে। আর এর আগের লেকচারে বলেছিলাম যে যখনই তোমরা এই কাজটি করবে, তখন এই যে দুটি সংজ্ঞা একসঙ্গে আছে, দুটি সংজ্ঞা একসঙ্গে থাকলে বইগুলোতে অনেক সময় আহ যেভাবে সংজ্ঞা দেয়া থাকে সেভাবে সবসময় লেখা যায় না। যেমন এখানে যদি আমি বলি ফার্স্ট ক্যাটাগরি কোনটি, সেটি আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম, ঠিক আছে। সেকেন্ড ক্যাটাগরি কোনটি, তুমি যদি বলো যে ফার্স্ট ক্যাটাগরি নয় যেটি, সেটি সেকেন্ড ক্যাটাগরি, তাহলে উপরের সংজ্ঞাটি এখানে দেওয়া আছে বলে এটাই সমস্যা হচ্ছে না।
কিন্তু তুমি যদি পরীক্ষার খাতায় বা ভাইবা বসির সময় বা অন্য কোনো সময় যদি সেকেন্ড ক্যাটাগরির সংজ্ঞাটি বলতে বলে, তুমি যদি বলো যেটা ফার্স্ট ক্যাটাগরি নয়, তাহলে এটা কাজের কথা হলো না। সুতরাং তোমাকে অরিজিনাল সংজ্ঞাটি দিতে হবে। কি সংজ্ঞা দিতে হবে? ফার্স্ট ক্যাটাগরির সংজ্ঞাটি বলে তারপর বলতে হবে যে এরকম যেটি হবে না সেটি সেকেন্ড ক্যাটাগরি। যেমন এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এক্স ডি মেট্রিক জগৎ এবং এক্স সেটের সাবসেট হচ্ছে আমার এ। এই এ সেট হচ্ছে কতগুলো নো হায়ার ডেন্স সেটের ইউনিয়ন। একে যদি গণনাযোগ্য নো হায়ার ডেন্স সেটের ইউনিয়ন রূপে প্রকাশ করা যায়, তাহলে আমাদের এটা ফার্স্ট ক্যাটাগরি। তাহলে সেকেন্ড ক্যাটাগরি কি হবে? বলতে হবে ঠিক একইভাবে যে এক্স টি একটি মেট্রিক জগৎ, এ হচ্ছে এক্স এর একটি সাবসেট। এখন এ কে যদি কতগুলো গণনাযোগ্য নো হায়ার ডেন্স সেটের ইউনিয়ন রূপে প্রকাশ করা না যায়, যদি না যায়, তখন এটাকে আমরা বলবো সেকেন্ড ক্যাটাগরি। আশা করি বুঝতে পেরেছো। এর মাঝে মনে করিয়ে দিই যে আমার চ্যানেলটি বক্সি স্যার ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারবে। সুতরাং এটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভবিষ্যৎ ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা দেখলাম ফার্স্ট ক্যাটাগরি এবং সেকেন্ড ক্যাটাগরির সেটটি দেখলাম। তো এবার আমরা আসলে চলে যাব পেয়ার্স ক্যাটাগরি থিওরেম। এই যে প্রকরণ, এই প্রকরণ সম্পর্কে বেয়ার কি কথাটি বলছেন, বেয়ার যে কথাটি বলছেন সেটি আমরা দেখব বেয়ার্স ক্যাটাগরি থিওরেম। এই যে মেট্রিক জগতের কোন সেটের, মেট্রিক জগতে যে সেটটি নিয়ে গঠিত সেই সেটের যে সাবসেট গুলো, এই সাবসেট গুলো কি একগুচ্ছ গণনাযোগ্য নো হায়ার ডেন্স সেটের ইউনিয়ন হবে কি হবে না, এর উপর ভিত্তি করে বেয়ার একটা থিওরেম বা তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। সেই তত্ত্বটি আমরা এখন দেখব। তাহলে বলছে প্রত্যেক পূর্ণ ম্যাট্রিক জগৎ, যে সকল ম্যাট্রিক জগৎ কমপ্লিটনেস একদম মেনে চলে, আমরা এটা থিওরি পড়েছিলাম, তারা অবশ্যই দ্বিতীয় ক্যাটাগরির, তারা প্রথম ক্যাটাগরির হতে পারে না। প্রথম ক্যাটাগরির হতে পারে না মানে কি? এদেরকে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 AN এরকম নো হায়ার ডেন্স সেটের ইউনিয়ন রূপে প্রকাশ করা যায় না। আমরা প্রথমে ধরে নিতে পারি যে প্রকাশ করা যায়, তারপরে মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে আমরা বলে দিব যে আসলে এটি আমাদের ধরাটি ভুল হয়েছিল, তাহলে এটি প্রকাশ করা যায় না। প্রকাশ করা না গেলে প্রথম ক্যাটাগরি নয়, সুতরাং এটি দ্বিতীয় ক্যাটাগরির হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই বাংলা ভাষাটা কি। তো বলছে যে এক্স যে একটি মেট্রিক জগৎ, এটি সম্পূর্ণ মেট্রিক জগৎ বলা ভালো, কারণ তাই আছে সম্পূর্ণ মেট্রিক জগৎ। এখন এই এক্স, পুরো এক্সটাই, এর কোনো সাবসেটও হতে পারতো, আমরা পুরো এক্স যদি হয় তাহলে সাবসেটও সেই ধর্ম মেনে চলবে, সুতরাং আমরা এক্স এর জন্য প্রমাণ করলে হবে। এর আগে সংজ্ঞার সময় আমরা এর সাবসেট এ কে বলছিলাম। তো আমাদের এ, এখন এক্স কে ধরবো, পুরো সেটটাকে ধরলেই হবে। পুরো সেটটার জন্য যদি প্রমাণ করা যায় তাহলে সাবসেটের জন্য আলাদা করে প্রমাণ করা লাগে না। তো এক্স ডি একটা মেট্রিক জগৎ, তার মানে এই এক্স হচ্ছে একটি সেট এবং ডি হচ্ছে তার মেট্রিক ফাংশন, এবং সে চারটি নিয়ম মেনে চলে। এখন বলছে এক্স ইজ নট অফ সেকেন্ড ক্যাটাগরি, দ্বিতীয় প্রকরণের নয়। দ্বিতীয় প্রকরণের নয়, দ্বিতীয় প্রকরণের নয় মানে কি? A1 A2 এরকম প্রকাশ করা যায় ইউনিয়ন, এরকম কতগুলো সেটের ইউনিয়ন রূপে, নো হায়ার ডেন্স সেটের ইউনিয়ন রূপে প্রকাশ করা যায়, করা যায়। এই যে নো হায়ার ডেন্স সেটের গণনাযোগ্য সংযোগ আকারে প্রকাশ করা যায়। এখন এই গণনাযোগ্য সংযোগের যদি এরকম হয় এটি A1, এরকম যদি হয় এটি A2, এরকম যদি হয় এটি A3, এরকম যদি হয়, তাহলে আমরা কি করব?
এখানে একটা বদ্ধ গোলক নিব, এখানে একটি বদ্ধ গোলক নিব যেটাকে আমরা বলছি r1 is less than হাফ, ব্যাসার্ধের হাফের চেয়ে ছোট। এখন প্রশ্ন হচ্ছে হাফ কেন নিব? আমাদের হাফই নিতে হবে এমন কোনো কথা নেই, এমন বদ্ধ গোলক, ক্ষুদ্র বদ্ধ গোলক নিব যেটি একের চেয়ে ছোট, আমরা 1 ইউনিটের চেয়ে ছোট এটা ধরে নিব। এখন এগুলোকে একটা k1 আর একটি সেট k1 থাকবে, একটা k1 পাবো যার সাথে a1 এর ইন্টারসেকশন করলে আমরা ফাঁকা সেট পাবো। কেন এটা পাবো? তাহলে এটা পাবো তার কারণ হচ্ছে এটা প্রকাশ করা যায়, কি বলে, নো হায়ার ডেন্স সেটের ইউনিয়ন রূপে প্রকাশ করা যায়, এটা আমরা ধরে নিয়েছি, পরে দেখবো এটি ভুল আসলে। যদি প্রকাশ করা যায় কাউন্টেবল, যেহেতু কাউন্টেবল আলাদা করে গণনাযোগ্য, তাহলে গণনাযোগ্য হলে a1 a2 a3 কে আলাদা করা যায়। যদি আলাদা করা যায় তাহলে একটা না একটা সেট k1 বা এটা a4 হতে পারে বা অন্য কোনো নামে তুমি যাই দাও না কেন, যার সাথে এর কোনো কমন বিন্দু নেই, সাধারণ বিন্দু নেই k1, সুতরাং k1 ইন্টারসেকশন a1 = 5। এখন গোলকটাকে আমি একটু ছোট করে ফেলবো, এরকম, এটি ছিল হাফ ব্যাসার্ধের, এবার ছোট করে ফেলবো, এমন ছোট করে ফেলবো যে 1/4 এর বর্গ, হাফের বর্গ, এবং সেখানে একটা সেট k2 পাবো যেটি a2 এর ইন্টারসেকশন এর হচ্ছে 5। এরপরে করবো কি, এটাকে আরো ছোট করে ফেলবো, তাহলে হয়তো k3 পাবো এবং তার সাথে a3 এর ইন্টারসেকশন করলে ফাঁকা সেট পাবো। এই প্রকারে যদি আমরা অগ্রসর হই তাহলে আমরা বলতে পারি kn মানে k1 k2 k3 এরা প্রত্যেকে an অর্থাৎ a1 a2 a3 এর সাথে ইন্টারসেকশন করলে ফাঁকা সেট পাবো, ডিসজয়েন্ট সেট পাবো বা নিঃছেদী সেট পাবো। কোথাও এরা সেট করবে না, kn এবং an এরা পরস্পর সেট করবে না। এরকম করতে করতে যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে আমাদের ওই যে 1/2 হলো, 1/2 স্কয়ার হলো, এক সময় 1/2 টু দি পাওয়ার n হবে। এখন n টেন্ডস টু ইনফিনিটি হলে 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি, that is 1/infinity something divided by infinity is very near to 0, তো সুতরাং আমরা এটা 0 পেয়ে যাব, এক সময় এটি আমরা 0 পেয়ে যাব। তাহলে আমরা 0টা পেলাম যখন n এর মান ইনফিনিটি হবে। এখন আমাদের থিওরিতে বলে দিছিল যে আমাদের সম্পূর্ণ বা কমপ্লিট ম্যাট্রিক জগৎ কি হচ্ছে, কমপ্লিট। এখন ক্যান্টরের উপপাদ্য এর আগেই ছিল বা ছোটবেলায় পড়েছো তোমরা, ক্যান্টরের ছেদের উপপাদ্য, সেখান থেকে আমরা পাই যে এরকম যে k1 ইন্টারসেকশন k2 ইন্টারসেকশন k3 এটা নট ইকুয়াল টু 5, না, ফাঁকা সেট না, এটা ফাঁকা সেট না, এটা পেলাম। এখন এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি, ইন্টারসেকশন অফ kn। তো এখন যদি ধরে নিলাম সেই সেটটি এটা ইন্টারসেকশন অফ kn, খেয়াল রাখতে হবে ইন্টারসেকশন অফ kn মানে এই যে এরকম কিছু একটা সেট বা এর ভিতরে ছোটটা বা তার ভিতরে ছোটটা, এই সেটটির ভিতর আমাদের একটা সদস্য আমি ধরে নিলাম যে এখানে সদস্য আছে x, তাহলে x প্রত্যেকের, যেহেতু ইন্টারসেকশন x প্রত্যেকের ভিতর আছে, অর্থাৎ x k1 এর ভিতর আছে, x k2 এর ভিতর আছে, k3 এর ভিতর আছে, প্রত্যেক সদস্যের ভিতর x আছে, এই যে প্রত্যেক সদস্যের ভিতর x আছে। এখন প্রত্যেক সদস্যের ভিতর যদি x থাকে তাহলে আমাদের যে 1 নং শর্তটি ছিল যে কি বলে, এর ভিতর থাকতে পারবে না an, অর্থাৎ a1 a2 এর ভিতর থাকতে পারবে না, তাহলে
প্রশ্ন হলো যে আমার কে এর ভিতর থাকলে তখন a1 এর সাথে ইন্টারসেকশন করলে আর ফাঁকা সেটটি পাবো না। তার ভিতর আবারও বলি যে x যদি kn এর ভিতর থাকে তখন x টা an এর ভিতরও থাকার চান্স থাকবে। যেহেতু থাকার কখনো কখনো থাকবে, সবসময় নাও থাকতে পারে, বাট কখনো কখনো থাকবে। কখনো কখনো থাকলে যেটি হবে যে এটি সবসময় ফাঁকা সেট হবে না, ফাঁকা সেট হবে না। ফাঁকা সেট যদি না হয় তাহলে আমরা যার থেকে এই শর্তে এসেছিলাম যে গণনাযোগ্য নো হায়ার ডেন্স সেটের ইউনিয়ন রূপে প্রকাশ করা যায়, এই কথাটি আমাদের ধরা ভুল ছিল, কারণ এটা তো হচ্ছে না, তাহলে প্রকাশ করা যায় না। প্রকাশ করা যদি না যায় তাহলে এটা প্রথম ক্যাটাগরির হতে পারে না। আর মেথড অফ কন্ট্রাডিকশন অনুযায়ী প্রথম ক্যাটাগরির যেহেতু হতে পারে না, তাহলে এটি অবশ্যই দ্বিতীয় ক্যাটাগরি সেট। সুতরাং আমরা যে থিওরিটি পড়ছিলাম সেটি ছিল এই যে প্রত্যেক পূর্ণ মেট্রিক জগৎ দ্বিতীয় ক্যাটাগরির হবে, প্রথম ক্যাটাগরির হবে না। অর্থাৎ এরকম রূপে প্রকাশ করা যাবে না, তার মানে এর কোনো নেইবারহুড থাকবে না। নেইবারহুড থাকলে এদের ইউনিয়ন রূপে প্রকাশ করা যায়। তাহলে এইভাবে আমরা বেয়ার্স থিওরেমটা দেখে নিলাম। আর বিশেষ কিছু আজকে আমরা দেখবো না, একটু নর্মটা দেখে নিই। নর্ম হচ্ছে দৈর্ঘ্য, এটা অন্তর্ন দিলেই হতো নর্ম। বলছে the norm is the size of an element x, একটা জিনিস কত বড় কত ছোট সেটি নির্দেশ করে নর্ম। সাইজ কত, সাইজ যেহেতু নেগেটিভ হয় না, এটা গ্রেটার দ্যান ইকুয়াল 0, এটা এভাবে প্রকাশ করা হয়। এবং সাইজ কত এটা যদি পরিমাপযোগ্য, তাই এটা রিয়েল নাম্বার হয়, ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। এবং নিচের শর্তগুলো সে ফলো করে। খুব সাধারণ শর্ত যে নর্মের মান সাইজ 0 হতে পারে বা তার চেয়ে বড় হতে পারে, কিন্তু নেগেটিভ হতে পারে না। সাইজ 0 হবে যদি ভিতরের এলিমেন্টটা 0 হয়, তো সোজা কথা। এখন সাইজকে যদি কনস্ট্যান্ট দিয়ে ল্যামডা দিয়ে গুণ করে তার নর্ম বের করি, অর্থাৎ একটা কাঠি আমি এটা ধরলাম, এরকম 4টি কাঠি নিলাম, 4টি, এই 4 হচ্ছে আমার ল্যামডা আর কাঠিটা হচ্ছে আমার এক্স। তাহলে 4টে কাঠি নিলে এরকম হবে 2টা 3টা 4টা। এই কাঠিগুলো যদি আলাদা অবস্থায় থাকে, আলাদা যদি থাকে 1টা 2টো 3টা 4টা, এই 4টার নর্ম যোগ করলাম, তাহলেও যে মান হবে একত্রে থাকলে তারপরে নর্ম বের করলে সাইজটা একত্রিত করে বের করলাম, অথবা এটি আলাদা আলাদা করে বের করে যোগ করলাম, উভয় ক্ষেত্রে মান একই হবে। এটা ট্রায়াঙ্গল প্রপার্টি যেটি আছে বা ইনইকুয়ালিটি, সেটা হচ্ছে দুটো সাইজের যোগফলের, দুটো উপাদানের যোগফলের সাইজ তাদের সাইজের যোগফলের ছোট বা সমান, অর্থাৎ আলাদা আলাদা ভাবে করলে এটা ট্রায়াঙ্গল প্রপার্টি তোমরা জানো। সুতরাং আমরা নরমটা কি টপোলজির ক্ষেত্রে সেটি আমরা দেখে নিলাম। আর দেখলাম আজকে বেয়ার্স থিওরেম জানতে গেলে তোমাকে প্রথমে ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি জানতে হবে। ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি জানতে গেলে নো হায়ার ডেন্স সেট জানতে হবে। নো হায়ার ডেন্স সেট জানতে গেলে তোমাদের শুধু ডেন্স সেট জানতে হবে। শুধু ডেন্স সেট জানতে হলে তোমাদের ক্লোজার জানতে হবে। সুতরাং ক্লোজার জানতে গেলে নেইবারহুড জানতে হবে। এগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যখন তুমি যাবে তখন সব জিনিসগুলো খেয়াল করে নিবে, অথবা তুমি খাতা নিয়ে বসবে, খাতায় নোট করবে, যখনই নতুন লেকচার শুনবে তখন আগের জিনিসটা একটু মনে করার চেষ্টা করবে, তাহলে দেখবা যে খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারছো। একটু জটিলতা তো আছেই, কিন্তু এই জটিলতাটাকে সহজ করার জন্য খাতা কলম অতি আবশ্যক এবং চেষ্টা করা একটা ফিগার তৈরি করার। আমাদেরও সীমাবদ্ধতা আছে, আমরা আমাদের মতো পড়েছি, তোমরা আরো উন্নতি করবে এই কামনা করছি। সেই কামনা করে আজকের লেকচার এখানেই সব শেষ করছি। সবাইকে ধন্যবাদ। করোনার ভিতর সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই।